আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়টা বেরোচ্ছে, আমি খুবই এক্সাইটেড, উত্তেজিত, এবং সেই উত্তেজনা নিয়ে আমি শুরু করলাম যে কোন কোন অপরাধে, কারণ শেখ হাসিনার তো অপরাধের কোনো শেষ নাই, সেই অপরাধের কোন কোনগুলোর বিচার প্রথম দিন হয়ে যাবে এবং আমরা একটা কি যেন ওইটাকে বলে যুগান্তকারী, আন্তর্জাতিক মানের, স্বচ্ছ ইত্যাদি ইত্যাদি রায় দেখতে পাবো। এটা নিয়ে গবেষণা করা শুরু করলাম, মানে একটু পড়ছিলাম আর কি। গবেষণা কথাটা বলে একটা জিনিসটা ভারী কি শোনায়। হঠাৎ করে মনে হইলো দাঁড়ান, ওই আলাপে যাওয়ার আগে একটা গল্প বলে ফেলি, কারণ ভিডিওর লেন্থ, দৈর্ঘ্য আমাকে বাড়াতে হবে, এবং সেটা বাড়াতে হলে গল্পটা বলতে হবে। গল্পটা হচ্ছে একজন লোক খুব হাই স্পিডে, খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তো তাকে একজন ট্রাফিক সার্জেন্ট আটকানোর পরে বলা হয়, আপনি তো স্পিড লিমিট এখানে 70 মাইল পার আওয়ার, আপনি এখানে 120 মাইলে চালাচ্ছেন। তো লোকটা বলছে, কি করবো ভাই, আমি তো একটু 1 লিটার মদ খেয়ে ফেলেছি, আমি খুব ড্রাঙ্ক, মাতাল, এই জন্য চালাচ্ছি। বলেন কি, আপনি এতটুকু মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন, বেআইনি, জানেন না? বলে কি করবো, দেখেন আমার তো এই পিছনে বুটের মধ্যে আমার 2 জনকে মার্ডার করে, খুন করে আমি এটা বুটের মধ্যে নিয়েছি, পিছনে রাখা, তা লাশ টাশ দেখে একটু নার্ভাস হয়ে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। লোকটা তো আরে সর্বনাশ, বলে আপনি পিছনে মেরে দিয়েছেন? বলে হ্যাঁ মেরে দিয়েছি, আমার সাথে তো একটা পিস্তল আছে, পিস্তল দিয়ে 2 রাউন্ড গুলি করেছে, 4 রাউন্ড আমার সাথে আছে। এখন তো ট্রাফিক সার্জেন্ট নিজে একটু নার্ভাস হয়ে গিয়েছে, কারণ এটা তো বিরাট অপরাধী, তো এবং তার সাথে বন্দুক আছে, পিস্তল আছে, গুলি করে দিবে। সুতরাং ট্রাফিক সার্জেন্ট একা আর সাহস পেল না, সে ওয়্যারলেস দিয়ে সাথে সাথে তার সিনিয়র অফিসারকে এখানে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে স্যার এই ঘটনা। তো সিনিয়র অফিসার আরো কিছু সৈনিককে নিয়ে, পুলিশকে নিয়ে গাড়িটাকে ঘেরাও করলেন, ঘেরাও করে কাছে গিয়ে দরজা নক করলেন। লোক খুলছে, হ্যাঁ অফিসার, গুড আফটারনুন, কি হয়েছে? আপনার পিছনের বুট খোলেন। হ্যাঁ খুললাম। তো পিছনের বুট খুলে দিয়েছে, পিছনের ওই গাড়ির পিছনের ডালা খুলে দেখা গেল ওখানে কিছু নাই। বলে আপনার সাথে নাকি আপনি 2 জনকে মার্ডার করেছিলেন। কি বলে এইগুলা? বলে দেখি আপনার সামনের ড্রয়ারটা খুলেন গাড়ির, দেখি তো ওইখানের মধ্যে একটা পিস্তল আছে নাকি। সবাই খুব বন্দুক টন্দুক ধরে বসে। লোকটা খুলে দিয়েছে, ওটার ভিতরে কিছু নাই, ওটার ভিতরে 2-1টা কাগজপত্র রাখা আছে, কিছু নেই। বলে কি এইসব শুনলাম, আপনি কি মাতাল নাকি? দেখি হা করেন তো। তারপর ওই যে যন্ত্র যেটা দিয়ে দেখে কেউ ড্রাঙ্ক কিনা না, এটা দিয়ে বলছে এটার মধ্যে শ্বাস ফেলেন। তো শ্বাস ফেলেছে, শ্বাস ফেলার পরে তো নর্মাল, মদ খায়। বলে তাইলে ঘটনাটা কি ঘটলো, আপনার নামে এত কিছু শুনলাম। বলে কে বলেছে এত কিছু? বলে এই যে ট্রাফিক সার্জেন্ট বলেছে। বলে ভাই এই লোকটা খামোকা কিনা কি বলেছে, আমি তো যাই না। এখন আর কিছু না পাইলে বলবে হয়তো আমি স্পিড করতেছিলাম, হয়তো বলবে এখন আমি 70 মাইলের গাড়ি 120 মাইলে চালাচ্ছিলাম, এটা বলতে পারে কিন্তু। তো সেই সিনিয়র অফিসার ঘুরে ট্রাফিক সার্জেন্টকে বলেন, এই ঘটনা কি হচ্ছে, আটকাইলা কেন? বলে স্যার 70 মাইলের এখানের মধ্যে 120 মাইল চালাচ্ছিল, এই জন্য প্রথমে আটকাইছে। চুপ, আর মিশা কথা বলবো না, এনাফ মিশা কথা বলছো তুমি। খামোকা একটা সাধারণ নাগরিককে এখানের মধ্যে তুমি হয়রানি করতেছো। ভাই আপনি জানতো, আপনি গাড়ি নিয়ে যান, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। এই গল্পটা কেন বললাম, কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলা সাব গল্প তৈরি করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করে ফেলতে পারবেন, আপনার যে মূল অপরাধ ছিল 70 মাইলের জায়গায় 120 মাইলে চালিয়ে যাওয়া, সেটা তখন আর কেউ বিশ্বাস করবে না। ট্রাইব্যুনালে এখন যে রায়টা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হচ্ছে, খুব দ্রুত আকারে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সেই ঘটনা। এইখানের মধ্যে এমন ভাবে বিচারটাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সুকৌশলে, যাতে কোনো একদিন যখন এই বিচারগুলো পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিচার করা হবে, যখন বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরবে, তখন এই বিচারের রায় দিয়ে আসল অপরাধগুলো ঢেকে ফেলা হবে। আমরা কখনোই জানতে পারবো না ছাদগুলোতে কারা স্নাইপার ছিল, আমরা জানতে পারবো না 7.62 বুলেট, যেটা কারো ব্যবহার করার কথা নয়, সেই বুলেট কারা ব্যবহার করছিল, সেই স্নাইপার রাইফেল গুলো কাদের কাছে ছিল, কিভাবে হত্যা করা হয়েছিল আমাদের বাংলাদেশের অগণিত ছাত্র জনতাকে। কারণ প্রথম থেকেই এই জিনিসটাকে বিতর্কিত করে ফেলার জন্য আজকে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয়তো একটা রায় ঘোষণা হয়ে গিয়েছে। আসুন আমি এই কথাগুলো একটু খুব পরিষ্কার করে বলি। আমরা জানি যে আজকে প্রথম যে রায়টা ঘোষণা করা হবে, এখানে 3 জন আসামি। একজন হচ্ছেন অবভিয়াসলি শেখ হাসিনা, দ্বিতীয় জন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন, এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি আইজিপি ছিলেন তখন। এই 3 জনের বিরুদ্ধে রায় হবে, এবং অভিযোগগুলো কি 5টা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই 5টা অভিযোগই এই পর্যায়ে প্রথম রায়ের জন্য খুবই বিপজ্জনক, গোটা ট্রাইব্যুনালকে, গোটা বিচার ব্যবস্থাকে একটা যে প্রহসন এবং একটা হাস্যকর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আমি বলি, আপনারা অনেকেই জানেন না হয়তো এই 5টা অভিযোগগুলো। প্রথমত যে 14 জুলাই শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছেন সংবাদ সম্মেলনে, এবং বলে তিনি উস্কানি দিয়েছেন। এই উস্কানির জন্য এখন একটা বিচার হচ্ছে। ওকে, এটা আমরা সকলেই দেখেছি যে তিনি সেটা বলেছেন, এবং আমি জানি না কিভাবে উস্কানি দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার আদেশ দিয়েছেন। আচ্ছা,
আবু সাইদ হত্যা, তৃতীয় অভিযোগ চাংখারপুলে 6 জনকে হত্যা করা হচ্ছে, চতুর্থ অভিযোগ, এবং পঞ্চম অভিযোগ হচ্ছে যে আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। অমানবিক অপরাধ। আমরা 5 নম্বর থেকে যদি শুরু করি, কারণ আজকে ভিডিও লাইন বড় হয়ে যাবে এবং রায় ঘোষণার আগে আমরা প্রত্যেকটি স্পেসিফিক অভিযোগ নিয়ে হতে শুরু করবো। আমি জাস্ট আশুলিয়ার 6 জন পোড়ানোর কেসটা নিয়ে বলি। সেটার গুরুত্বপূর্ণ সাক্ষীকে, এটা গুরুত্বপূর্ণ সাক্ষী ট্রাইব্যুনালে দিয়েছেন ভাঙ্গারি ব্যবসায়ী মতিবর রহমান বুদ্দা। মতিবর রহমান বুদ্দা হচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং উনি সাক্ষ্যে কি বলেছেন? উনি সাক্ষ্যে বলেছেন বেলা 2টার পরে, 5 আগস্ট বেলা 2টার পরে যখন শোনা গেল শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, সরকারের পতন ঘটেছে, তখন ছাত্র জনতা পুলিশের থানার সামনে দিয়ে মিছিল করতে যাচ্ছিল। সেই সময় পুলিশ গুলি চালায়, সেখানের মধ্যে নিহত হন এই 6 জন। 5 জন তখনই নিহত হয়েছেন, একজন তখনও বেঁচে ছিলেন, এই পরে মারা গিয়েছেন। এই 6 জনকে নিয়ে পুলিশ গাড়ির মধ্যে রেখে লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলেছে। অমানবিক অপরাধ, কোন সন্দেহ নাই। কিন্তু বেসিক প্রশ্নটা যদি আসে, বেসিক কোয়েশ্চেনটা যদি আসে, বেলা 2টার পর শেখ হাসিনা দেশ ত্যাগের পরে, বা যখন শোনা গিয়েছে যে সরকারের পতন ঘটেছে, দেশ ত্যাগ ঘটে গেছে, তারপরে এই গুলাগুলির ঘটনাটা ঘটেছে। আমি সেই দিকে যেতে চাচ্ছি না, কারণ তখন অমানবিক ভাবে বিভিন্ন থানায় আক্রমণ করা হচ্ছিল, পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছিল। আমরা জানি যে প্রেগনেন্ট পুলিশ অফিসারকে পর্যন্ত, নারী পুলিশ অফিসারকে পর্যন্ত ছাড়া হয় নাই, পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই অমানবিক অবস্থায় আশুলিয়ার ওই থানার সামনে দিয়ে যতই বলেন মিছিল যাচ্ছিল, আমরা সকলেই জানি ওই থানা আক্রমণ করা হয়েছিল এবং পুলিশ তার জীবন বাঁচাতে নার্ভাস হয়ে এই গুলিগুলো করেছিল এবং এই 6 জন মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমার শোক আছে, তারা তাদের বিক্ষোভ, তাদের আন্দোলনের জায়গা থেকে গিয়েছিলেন, সবই মানলাম। কিন্তু আইনের প্রশ্নে যদি আসেন, যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, তখন তিনি কি হেলিকপ্টার থেকে আদেশ দিয়েছেন? মানে উনি যখন ভারতে যাচ্ছিলেন বা ভারতে হয়তো তখন পৌঁছে গেছেন, তিনি কি সেখান থেকে আদেশ দিয়েছিলেন যে আসলে এই 6 জনকে পুড়িয়ে লাশ, গুলি করে মেরে পুলিশের মাধ্যমে লাশ পুড়িয়ে ফেলো? আপনারা দেখতে পাচ্ছেন এই বিচার ব্যবস্থার ফাঁকগুলা কি? এই ফাঁকগুলা কেন তৈরি করা হচ্ছে? এগুলো ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে, কারণ প্রথম এই রায়টাই আলোচনা হবে এবং পুরো জিনিসটা কোনো একদিন যখন এই রায়গুলো আবার রিভিউ হবে, পুনর্বিবেচনা হবে, প্রথম প্রশ্নটাই আসবে যে মামলায় লেখা আছে যে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এর পিছনে তাহলে এটার জন্য শেখ হাসিনাকে কিভাবে দায়ী করা যায়? এবং অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো জুলাই আগস্ট মাসে ঘটেছে, এই গণহত্যার প্রত্যেকটা কে তখন আর বিচারে আনার আগে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হবে, কারণ এই প্রশ্নটা এখানে সুকৌশলে রেখে দেওয়া হচ্ছে এই কারণে, কারণ কোনো এক সময় এই হত্যাকাণ্ডগুলোর জন্য মূল দায়ী ব্যক্তিদেরকে আপনারা যখন পিন পয়েন্ট করতে যাবেন, তখন শুরু থেকে এই প্রশ্নগুলো আসবে। আবু সাইদের হত্যা একটা খুবই স্পর্শকাতর হত্যা, যেটার রায় এখন হয়ে যাবে। সেটা নিয়ে আমি জানি যে অনেক দীর্ঘ আলাপ হয়তো আপনারা অন্যান্য চ্যানেলগুলোতে শুনবেন, অনেক আইনজীবীরা বলবেন, প্রয়োজনে আমরাও হয়তো এটা নিয়ে পরবর্তীতে আরেকটা পর্ব করব। কারণ আবু সাইদকে গুলি করে হত্যা করা বলা হয়েছে, তার সাক্ষীর মিসম্যাচ আছে, ওইখানকার যে ভিডিও আছে আমরা সকলে দেখেছি, ওইখানে কিন্তু আবু সাইদের সামনে থেকে কোনো গুলি বা রক্তপাত দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছিল যে তখন তাকে রাবার বুলেট দিয়ে আক্রমণ করা হয়েছে এবং সেই রাবার বুলেট গুলোর আক্রমণ এবং তার সেখান থেকে আহত হওয়ার পরে তিনি নিহত হওয়ার আগের যে 1-2 ঘন্টা উনি কোথায় ছিলেন, তার মাথার পিছনে কিভাবে আঘাত করা হয়েছে, এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে আবু সাইদকে বা অন্যান্য প্রত্যেকটা অমানবিক হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কোন উদ্দেশ্যে ঘটিয়েছে, পিছনে কারা ছিল, এবং এই জবাবগুলো যদি আমরা না পাই, ভবিষ্যতে এই পদ্ধতি আরো অনেকেই অনেক সময় কপি করতে পারে এবং সেটা আমাদের সাধারণ ছাত্র জনতার, আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনকে সবসময় ঝুঁকির মুখে রাখবে, যেটা মোটেও কাম্য নয়। আমরা এই আলাপগুলো হয়তো সামনে আগামীতে আরো অনেক বেশিবার তুলব, কিন্তু এই প্রথম রায়ের মধ্যে যে আশুলিয়ার 6 জন পোড়ানোর মামলাটা দেওয়ার যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি, সেই টেন্ডেন্সি থেকে আমরা জানি এগুলা কি ঘটছে, কিভাবে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে। প্রিয় দর্শক, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, একই দিনে সিগনিফিকেন্টলি আমাদের শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, মানে শেখ শুনেই আবার আপনার ট্রিগার হয়ে যাবেন না, মানে সব শেখের যে দুর্দশা চলছে সবাই সেটা নয়, 2-1 শেখ, পুলিশ অফিসার শেখ এখনো আছেন, তার মধ্যে একজন শেখ সাজ্জাদ আলী, তিনি হচ্ছেন আমাদের ঢাকার দায়িত্বে আছেন, পুলিশের দায়িত্বে আছেন, খুবই ইন্টারেস্টিং পোস্ট এবং পজিশনে আছেন। তিনি বলেছেন যে বাসে আগুন দিলে, আজকে পত্রিকায় এসেছে, বাসে আগুন দিলে, ককটেল মারলে সরাসরি গুলি করতে অর্ডার দিয়েছি আমি, কারণ এটা আমাদের আইনে আছে। এর মানে দেখা যাচ্ছে যখন কেউ যদি বাসে আগুন দিলে গুলি করবে, মেট্রো রেলে আগুন দিলে গুলি করতে পারবে না, সেরকম না। মানে কেউ যদি অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করে ধ্বংসাত্মক হয়, তাকে গুলি করে থামানোটা আমাদের আইনে আছে। এখন এই আইনে যদি শেখ সাজ্জাদ আলীর হুকুমে, রেকর্ডে
কেউ মারা যেতেই পারে, এই উসিলায় তারা হয়তো গুলি করতেও পারেন, বা কেউ আসতেও পারে হয়তো একটা বাসে আগুন পোড়ানোর জন্য বা একটা ককটেল মারার জন্য, পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, জানমালের নিরাপত্তার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। এখন ভবিষ্যতে এই জন্য কি শেখ সাজ্জাদ আলীর বিচার হবে, যে পুলিশ অফিসারটা বা পুলিশের লোকটা গুলি করবে তার বিচার হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হবে এবং আমাদের জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন ওনার বিচার হবে? এই প্রশ্নগুলো কিন্তু আগামীতে উঠবে, এবং ওই প্রশ্নগুলাই কিন্তু এই ট্রাইব্যুনালে কোনো এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং জাহাঙ্গীরের বিচার করার জন্য রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে যারা এই তাড়াহুড়া করে বিচারটা তৈরি করছেন, তাড়াহুড়া করে করছেন, এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরের হত্যাকাণ্ডগুলো, সেখানেও কিন্তু প্রায় আরো 700 মতো লোক মারা গিয়েছেন। মানে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত জাতিসংঘ বলছে যে ওইখানে আরো 700 মানুষ মারা গিয়েছেন। এখন সেগুলোরও দায় দায়িত্ব শেখ হাসিনার উপরে ফেলে দেওয়া হবে কিনা না আমরা জানি না, কারণ আমরা এই ট্রাইব্যুনালকে দেখেছি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছে ট্রাইব্যুনালের মধ্যে, দেয়াল উপন্যাস থেকে পড়ে একজনের নামের দোষ আর একজনের ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং আমরা দেখেছি এইখানের মধ্যে বিচারক কোন দলের এটা বলা বেআইনি, এটা বললে আইনের অবমাননা হবে, আমি ওইটাতে যাচ্ছি না। আমরা দেখেছি এইটার প্রধান উকিল হচ্ছেন তাজুল ইসলাম, জামাতের বাচ্চা এবি পার্টির নেতা ছিলেন, এবং উনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যান প্রাণ দিয়ে যুদ্ধাপরাধীদের সেভ করার চেষ্টা করেছিলেন, খুব ভালো। উনি হচ্ছেন ট্রাইব্যুনালের এক পাশে, আরেক পাশে আরেকটা লোক আছেন, সেটাও তাদেরই নিয়োগ করা লোক। আপনারা এই ভিডিওটা কি দেখেছেন? চলেন একটু দেখে আসি। এই লোকটা হেসে হেসে কিভাবে বলছে যে বাইরে বললে তো শরম লাগে না, কি যেন বলছে না, চলুন শুনে আসি। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন আপনার আসামটা খারাপ না, খালাস পাবে তা বলে নেই। বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সেটা কথা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। তো এই হচ্ছে অবস্থা, যেখানের মধ্যে ট্রাইব্যুনালের উভয় পক্ষ জামাতের লোক, এবং খুব ইন্টারেস্টলি এই মামলায় একজন রাজসাক্ষী আছেন। রাজসাক্ষীটা হচ্ছেন আমাদের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী দিতে চাচ্ছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী দল কারা জানেন? ঠিকই ধরেছেন, শিশির মনির, জামাতে ইসলামের। এটা আমি বলি নাই, এটা আমজনতা পার্টির তারেক আবিষ্কার করেছেন, এবং তিনি সকলকে বলেছেন যে শিশির মনিরকে আইনি সুবিধা দিচ্ছেন, সুযোগ সুবিধা করে দিচ্ছেন, এবং তার মাধ্যমে সাক্ষ্য অর্জন করছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় কি দেখেছেন, আবরার হত্যা মামলা থেকে শুরু করে এই জুলাই হত্যা মামলার কিছু কি পয়েন্টে যারা ছিল, যারা দায়ী ছিল, তাদের জন্য কেন যেন শিশির মনির এবং জামাতের উকিলরা খুবই বেকুল হয়ে যান। মানে এমন তো না যে জামাত শিবিরের লোকজনের মামলার কোনো অভাব আছে, ওনারা খেতে পারছেন না, তা কিন্তু না, কিন্তু তার খুব বেকুল হয়। আবরার হত্যাকাণ্ডের চিফ মূল আসামি যে 4-5 জন ছিল তাদেরকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য শিশির মনির জামাত ইসলামের সরাসরি সামনে ছিলেন। এবং এখানেও দেখা যাচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্পেসিফিকলি পুলিশের আইজিবি হিসাবে জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ড যতদিন দায়ী ছিলেন তার একটা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তাকে বাঁচানোর জন্য শিশির মনির এগিয়ে আসছেন। সবকিছু কি এক সূত্রে বাধা ছিল? সবকিছু কি মেডিকেল আস ডিজাইনের অংশ? ইতিহাস একদিন এর প্রতিটি প্রশ্নের হয়তো জবাব দিবে। প্রিয় দর্শক, ততদিন পর্যন্ত আমাকে আপনাকে অপেক্ষা করতেই হচ্ছে। একদিন ধরেই আমি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আসলে হাওয়া বদলে গেছে, রাজনীতির হাওয়া। বিশেষ করে কেউ কেউ এটা হয়তো বিশ্বাস করছেন না। আজকে যখন অপেক্ষা করছি যে ক্যাঙ্গারু কোর্টে, তাইজুলের কোর্টে সাজানো রায়টা কি হবে, সেই অনেকক্ষণ ধরেই তারা পড়তেছে, আমি জানি না কি পড়তেছে, এই সাজানো রায় যেটা অলরেডি সবাই জানে। যাই হোক, এই ফাঁকে হঠাৎ করে দেখলাম একটা নতুন খবর আর কি। জুলাই যোদ্ধারা ঠিক করছে যে ঢাকা শহরে খেলার মাঠের অভাব, সুতরাং ধানমন্ডি 32 নম্বরের যে বঙ্গবন্ধুর বাড়িটা, সে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটাকে তারা এর আগে 2 দফায় ভেঙেছে। 5ই আগস্ট পুড়িয়ে দিয়েছে, পরে ফেব্রুয়ারিতে আবার সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এবার তারা মাটির সাথে মিশিয়ে সেখানে খেলার মাঠ বানাবে, এবং সেই জন্য তারা 2টো বুলডোজার ভাড়াও করেছে। বলছে এটা নাকি তাদের নিজেদের টাকায় ভাড়া করা, তাদের নাকি সরকার বুলডোজার প্রকল্পে কোনো টাকা দেয় নাই।
সাধারণত এই নিউজ তো সব এই আকামে যত টাকা দেয়, এই যে আসিফ মাহমুদরে এই শাটডাউন ঠেকানোর জন্য 28 কোটি টাকা দিছে। এখন কথা উঠছে যে আসিফ মাহমুদ এই 28 কোটি টাকা কোথায় খরচ করছে আর কতখানি সে মারছে, এটা নিয়ে আবার একটা কেওয়াজ হয়েছে। যাই হোক, ওইটা নিয়ে আজকের আলাপ নাই। এখন এই বুলডোজার ভাড়া করে তারা খুব আওয়াজ দিচ্ছে, তারা যাবে, রায় ঘোষণার সময়ই যাবে। তো এর মধ্যে তারা ওই অনেকে আবার কাছাকাছি চলে আসছে। তো আর্মি আজকে কিন্তু খুব হার্ড লাইনে রয়েছে। আর্মি বলছে না, এটা এখানে এসে টাফালিং করা যাবে না, এটা আইনে নাই। এই আর্মিকে আমরা দেখছি যে হাস্যকর ভাবে মানে আনসার বাহিনী হয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাইতে 5ই আগস্ট তারা রক্ষা করেনি, কিন্তু আজকে তারা খুব ভাঙা বাড়ি রক্ষায় অন্তত তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের একটা ধন্যবাদ না জানালে দেশবাসী আপনারা হয়তো মাইন্ড করবেন। আপনারা আমাদেরই তো আর্মি। যাই হোক, একটা শহরের প্রাক্তন মেয়র তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি একটা অনুরোধ করেছিলেন যে 32-এর আশেপাশ থেকে সাধারণ মানুষজন যেন সরে যায়, তারা প্রস্তুত, যে কোনো অ্যাকশনে তারা যাবে। এবং এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এই বুলডোজার যেটা তারা ভাড়া করছে এই জুলাই যোদ্ধারা, সেই বুলডোজার আর্মি প্রথমে বুলডোজারের চাবি নিয়ে নিছে, তো বুলডোজাররা নড়াচড়া করতে পারে না। এরপরে ভাইঙ্গা চুরা নাট বল্টু এগুলো খুলা মোটামুটি বুলডোজারটাকে একেবারে মানে খুলা ভেঙে চুরা পালাইছে আর কি। এটাকে আবার রিঅ্যাসেম্বল করা যাবে কিনা, কারণ তারা হাতুড়ি দিয়ে পিটায় মুটায় ভাঙছে। আপনারা একটু ভিডিওটা দেখেন। এই বুলডোজার দুইটা আপনাদের কি চেনা চেনা লাগে? এই বুলডোজার দিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছিল। সেই একই মালিকের এই বুলডোজার দিয়ে আকামটা করতেছে। এখন যেহেতু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক বলতেছে বুলডোজারে ভাড়ার টাকা নাকি তারা দেয় নাই, জুলাই যোদ্ধারা বলছে নিজের টাকায় ভাড়া করছি, কিন্তু মালিক বলতেছে ভাড়ার টাকা দেয় নাই। এবং মালিকের এখন তো আমসালা সব গেছে পুরা, মানে গো মা সা যেটাকে বলে একেবারে পুরা মারা সারা আর কি। এখন তার বুলডোজারই অকেজো হয়ে গেছে। এখন সে কান্নাকাটি করতেছে যে এই বুলডোজারের টাকা কে দেবে, এখন কাউরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই যে স্ট্যাটাসটার কথা বললাম যে একজন প্রাক্তন মেয়র পাশের একটা শহরের, তিনি একটা স্ট্যাটাস দিয়েছে। এবং এই যখন আর্মি যখন এই বুলডোজার ভাঙচুর করতেছিল, বুলডোজার ভাঙবে কি, বুলডোজার নিজেই ভাঙচুরের শিকার হয়ে গেছে, ঠিক তখনই বিকট শব্দে একটা ককটেল বিস্ফোরিত হয়। এবং সেই ককটেল বিস্ফোরিত হওয়ার সাথে 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 এই যে সাহসী জুলাই যোদ্ধারা, এখানে এই জুলাই যোদ্ধাদের একটা বড়ই অংশ ছিল আবার লুঙ্গি পরা। বুঝেন এই লুঙ্গি পরে কারা আসছে? এরা সাধারণত মোহাম্মদপুরের বেহারিপট্টি থেকে আসে, বা এরকম ভাড়া টোকাই, অধিকাংশ হলো ভাড়া করার টোকাই, ভাড়াও রাস্তাঘাট থেকে টোকাই নিয়ে আসছে। এই টোকাই জুলাই যোদ্ধা যারা ছিল, লুঙ্গি তুলার দৌড়, মুহূর্তে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।